নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। ছোট ছোট এমন কিছু টিপস শেয়ার করব। আশা করছি যে টিপসগুলি আপনারা প্রত্যেক দিনের ব্যবহার করলে আপনাদের যে কাজগুলো প্রত্যেক দিনের অনেকটাই সহজ হয়ে যাবে, এমনকি অনেকটা সময় আপনারা নিজেদের জন্য বের করতে পারবেন। চলুন তাহলে আজকের উপকারী টিপস আমরা দেখে নিই। চলুন প্রথম টিপসগুলি দেখে নিই। এই দেখুন, আমাদের বাড়িতে যে সিঙ্ক থাকে না, সিঙ্কের মধ্যে অনেক সময় আমরা সবজি ধুই, মাছ টাছ ধুই, যার কারণে অনেক সময় সিঙ্কের মধ্যে বাসন ধোয়ার পর এইভাবে জল জমে যায়। আর এইভাবে হাত দিয়ে জলটার মধ্যে পরিষ্কার করতেও ঘেন্না লাগে। অনেক সময় দেখা যায় পাইপের মধ্যে প্রচুর জ্যাম হয়ে যায়, যার কারণে এই জলটা জমে যায়। একটি বোতল, জলের বোতল বা কোল্ড ড্রিঙ্কসের বোতল কেটে নিন। সেই কেটে নেওয়া বোতলটাকে এইভাবে আপনারা ট্যাপ ট্যাপ করতে থাকুন, মানে ওপর নিচ করতে থাকুন। এইভাবে করলেই দেখবেন কি হবে, খুব সহজেই জলটা পাস হয়ে যাবে। আর এইভাবে পাস হলে আপনাদের মানে প্লাম্বার ডেকে আর পাইপটাকে ঠিক করতে লাগবে না, কারণ এইভাবে করার ফলে জোরে হাওয়ার একটি প্রেশার হবে। যদি পাইপের মধ্যেও কোনো রকম নোংরা জমে যায়, সেই নোংরাটাও কিন্তু বের হয়ে যাবে, আপনাদের হাত দিতেও লাগবে না আর টাকাও খরচা করতে লাগবে না। দেখুন আমি কত সুন্দরভাবে জলটা এখানে পাস করে ফেললাম। ভালো লাগলে টিপসটি অবশ্যই ট্রাই করে দেখবেন। এই ধরনের যে মাছগুলো হয়, দেখবেন ছোট মাছ আমরা যখন ডিপ ফ্রিজের মধ্যে রাখি না, সমস্যাটা কি হয় জানেন? এই ধরনের মাছগুলো দেখা যায় একেবারে একটার সঙ্গে একটা আটকে যায়। যখন আমরা ছাড়াতে যাই তখনই দেখা যায় মাছগুলো ভেঙে যায়, টুকরো হয়ে যায়, মাথা আলাদা হয়ে যায়। আমাদের কিন্তু সমস্যার মধ্যে পড়তে হয়। তাই ছোট্ট একটি কাজ আপনারা কিন্তু এখানে করতে পারেন। আমাদের বাড়িতে যে ধরনের তেলের প্যাকেট বা দুধের প্যাকেট কম বেশি প্রত্যেকের বাড়িতেই কিন্তু এসে থাকে। তেলের কিংবা দুধের প্যাকেট আপনারা উপরের দিকটা কেটে নিয়ে নিন। তারপর এই ধরনের মাছ, শুধু এখানে আমি ছোট মাছ নয়, বড় মাছও কিন্তু এই ধরনের তেলের প্যাকেটে রাখলে দেখবেন বরফ কম জমবে, এমনকি খুব দ্রুত তাড়াতাড়ি মাছের বরফও ছেড়ে যায়। আর এইভাবে রাখলে দেখবেন আপনাদের মাছ ভালোও থাকবে। এইভাবে দেখুন আমি এবার ভরে নিলাম তেলের প্যাকেটের মধ্যে, মুখটাকে ভালো করে এইভাবে আটকে নেব। তারপর কোনো টিফিন কারি বা কন্টেনারে ভরে আপনারা রেখে দিন। দেখবেন মাছে কম বরফ জমবে, খুব দ্রুত তাড়াতাড়ি বরফ মানে ছেড়ে যাবে, মাছও ভাঙবে না। ভাত আমরা প্রত্যেক দিন রান্না করি, প্রত্যেক দিন খেয়ে থাকি। অনেক সময় হয় ভাত বসিয়ে অন্য কোনো কাজে আমরা চলে যাই, দেখা যায় ভাত ফুটতে ফুটতে ভাত বেশি নরম হয়ে যায়। আর অতিরিক্ত নরম হয়ে গেলে সেই ভাত কিন্তু খেতে ভালো লাগে না। তাই যদি কোনো কারণে ভাত অতিরিক্ত নরম হয়ে যায়, কিভাবে সেই ভাতটাকে আপনারা ঝরঝরে করে নিতে পারবেন, তারই একটি ছোট্ট টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন তাহলে দেখে নিই। আমাদের যে কাজটি করতে হবে, এখানে ভাত তো আমার বেশি ফুটে গেছে, সঙ্গে সঙ্গে কি করব, গ্যাসটাকে আমরা বন্ধ করে দেব। গ্যাসটাকে বন্ধ করে দেওয়ার পর আমাদের এই কাজটি করতে হবে। এখানে দেখুন আমি নিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণ তেল। তেল এইভাবে ভাতের মধ্যে দিয়ে দেব, রিফাইন তেল। এখানে সর্ষের তেল কিন্তু দেবেন না। তেলটা দিলে কি হবে, ভাতটা গায়ে গায়ে লাগবে না আর ঝরঝরে হবে। তারপর আরও একটি কাজ আমাদের করতে হবে। তেলটা দিয়ে ভালো করে নাড়িয়ে নিন। এবার আমরা দিয়ে দেব এর মধ্যে কিছুটা পরিমাণ বরফ। বরফ দেওয়ার সঙ্গে সঙ্গে কী হবে, ভাতের তাপমাত্রাটা কমে যাবে। এর ফলে যে ভাতটা নরম হয়ে যাচ্ছিল সেই ভাতটা সঙ্গে সঙ্গে শক্ত হয়ে যাবে। তারপর ভাতের আপনারা ফ্যানটা ঝরিয়ে নিন। ফ্যানটা ঝরালেই দেখবেন আপনাদের যে ভাতটা নরম হয়ে গলে যাচ্ছিল সেই ভাতটাও খুব সুন্দর ঝরঝরে হয়ে যাবে। টিপসটি অবশ্যই আপনারাও ফলো করে দেখতে পারেন। আশা করছি আপনারাও কিন্তু উপকার পাবেন, কারণ কম বেশি আমাদের প্রত্যেকেরই এরকম সমস্যা কিন্তু হয়েই থাকে। আমাদের বাড়িতে যে এই ধরনের তাওয়ালেগুলো আমরা ব্যবহার করি, আমরা দেখা যায় বাথরুমে ব্যবহার করি কিংবা আমাদের রান্নাঘরে ব্যবহার করি। অনেক সময় কি হয়, আমরা ঝুলিয়ে রাখি, বারবার তাওয়ালেটা পড়ে পড়ে যায়, আমাদের বারবার ঠিক করতে লাগে। তাই আপনারা কি করবেন, এইভাবে ভাঁজ করে নিন। এখানে আমি নিয়ে নিয়েছি পুরনো একটি চুড়ি। চুড়ির মধ্যে এইভাবে তাওয়ালেটাকে ঢুকিয়ে দেব। তারপর তাওয়ালেটাকে এইভাবে আমাদের ওপরের অংশটাকে মুড়ে নিতে হবে আর এইভাবে ছড়িয়ে দিতে হবে, যাতে দেখতে ভালো লাগে। আর ওপর থেকে আমরা একটি গার্ডার নিয়ে নিয়েছি, গার্ডারটাকে এইভাবে লাগিয়ে দেব। তারপর আমাদের যেখানে হ্যাং করার জায়গা আছে সেখানে আমরা এইটাকে ঝুলিয়ে রাখবো। এতে কি হবে, আমাদের তাওয়ালেটা কিন্তু বারবার পড়ে যাবে না। আর আমাদের বারবার ঠিক করতে গিয়ে যে বিরক্ত লাগে, তাওয়ালেও নোংরা হয়ে যায়, সেটাও হবে না। যে কোনো জায়গায় রান্নাঘরে হোক, সিঙ্কের পাশে বা বেসিনের পাশে হোক, এইভাবে আপনারা ঝুলিয়ে রাখবেন। দেখুন দেখতেও ভালো লাগছে, আর হাত মুছতে গেলেও কিন্তু তাওয়ালেটা আমরা যতই টানাটানি করি বা টান লাগুক, পড়ে যাওয়ার কোনো রকম সম্ভাবনাই থাকবে না। ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করে দেখতে পারেন আপনারা।
পরের যে টিপসটি শেয়ার করব, আমরা এই ধরনের যে কচু জাতীয় সবজি যখন কাটি বা রান্না করি, অনেক সময় দেখা যায় কচু জাতীয় সবজি বা কচু শাক কাটতে গেলে আমাদের হাত চুলকাতে থাকে। তাই ছোট্ট এই টিপসটি আপনারা ফলো করতে পারেন। যখনই আপনারা কচু শাক কাটবেন বা কচু জাতীয় সবজি কাটবেন, নিয়ে নিন তেল। সামান্য পরিমাণে একটু তেল নিয়ে হাতের মধ্যে এইভাবে খুব ভালো করে তেলটাকে লাগিয়ে নিন। এইভাবে তেলটাকে লাগিয়ে নেওয়ার পর আপনারা যদি কচু কাটেন, তাহলে দেখবেন কচুর রসটা ডাইরেক্ট কিন্তু আপনাদের হাতে লাগবে না, এমনকি আপনাদের হাত যে চুলকায় কচুর রসের কারণে সেটাও কিন্তু হবে না। এই দেখুন আমি কচুটা কেটে নিচ্ছি, কারণ কচুর রস যখন আমাদের হাতে লাগে তখনই কিন্তু চুলকায়। তাই এই টিপসটি আপনারা অবশ্যই একবার হলেও ফলো করে দেখতে পারেন। আমাদের বাড়িতে এই ধরনের অনেক জামা কাপড় থাকে, যে জামা কাপড়ের দেখা যায় গলাটা বড় হয়ে গেছে, কাঁধ থেকে পড়ে যায় আর জামাটা পরলে দেখতে ভালো লাগে না। এরকম কিন্তু অনেক জামাই হয়, আমরা আর বাচ্চাদের পরাই না বা আমাদের বড়দেরও থাকে আর পরি না। তাই এই ধরনের জামাগুলোকেই কিন্তু আমরা একটু অন্য রকমভাবে যদি পরি, জামার গলাটাও ছোট হয়ে যাবে, দেখতেও ভালো লাগবে। এইভাবে দুপাশ থেকে দুটো ভাঁজ আপনারা দিয়ে নিন। এই দেখুন এভাবে দুপাশ থেকে দুটো ভাঁজ আমি জামার মধ্যে দিয়ে নিচ্ছি। তারপর কি করব, এখানে আমি নিয়ে নিয়েছি সূচ, সুতো, এইভাবে সেলাই করে নিচ্ছি। এইভাবে সেলাই করে নিলে দেখবেন জামার যে গেঞ্জির গলাটা বড় হয়ে গেছে সেটা আবার ছোট হয়ে যাবে আর সুন্দর একটি ডিজাইনও তৈরি হয়ে যাবে। আপনারা যদি চান যে সামনে আরেকটু সুন্দর দেখানোর জন্য, তাহলে একটু পুঁতিও ব্যবহার করতে পারি। দেখুন গলাটা কত সুন্দর ছোট হয়ে গেছে আর কত ভালো লাগছে। আমি এখানে যাতে গলার ডিজাইনটা আরও সুন্দর হয়, একটি পুঁতি নিয়ে নেব আর পুঁতিটাকে আমি সামনে লাগিয়ে নেব। এই দেখুন দুটো পুঁতি নিয়েছি, পুঁতিটাকে সূচের মধ্যে ভরে সামনের অংশটায় পুঁতিটা লাগিয়ে নিচ্ছি। আপনারাও কিন্তু এই টিপসটি ফলো করতে পারেন গেঞ্জির ক্ষেত্রে, যেগুলোর গলা বড় হয়ে গেছে দেখবেন ভালো লাগবে। আমাদের বাড়িতে যে এই ধরনের পলিথিনগুলো আমরা নিয়ে আসি, দেখা যায় এই ধরনের পলিথিনগুলোতে ফল সবজি এই জাতীয় জিনিস আনি, তারপর পলিথিনগুলোকে বেকার ভেবে আমরা কিন্তু ফেলে দিই, কোনো কাজেই লাগাই না। তাই এই ধরনের পলিথিন দিয়েই আমরা খুব সুন্দর জিনিস তৈরি করে নিতে পারি, যেটা মার্কেটে কিনতে গেলে অনেকটা দামই আমাদের দিতে হয়। এখানে আমি দু কালারের পলিথিন ব্যবহার করছি। সবার প্রথমে ব্লু কালারের পলিথিনটাকে ভাঁজ করে নিয়ে এইভাবে ছোট টুকরো করে কেটে নেব। আর একইভাবে আমি সাদা কালারের পলিথিন নিয়েছি, সাদা কালারের পলিথিনটাকেও এইভাবে কেটে ছোট টুকরো করে নেব। এরপর দেখুন এখানে খুব বড় কিন্তু করব না, আবার একেবারেও সরু করব না, মিডিয়াম সাইজের আমাদের টুকরোটা করতে হবে। টুকরো করার পর পলিথিনের এই টুকরোগুলোকে দেখুন একটার উপর একটা রেখে ভেতর থেকে এইভাবে বের করলেই একটি গিঁট মতো তৈরি হয়ে যায়। এইভাবেই আমরা ব্লু কালারের পলিথিনের দড়ি তৈরি করে নিয়েছি আর সাদা কালারের পলিথিনের দড়ি তৈরি করে নিয়েছি। এই দুটো কালার ব্যবহার করছি আমি, তাই দুটো কালারের দড়ি তৈরি করে নিলাম। আমাদের বাড়িতে এই ধরনের যে কন্টেনারগুলো আমরা নিয়ে আসি, যেটা হয়তো নষ্ট হয়ে গেছে, ব্যবহার করি না, এই ধরনের কন্টেনার নিতে পারেন। আপনারা চাইলে যে 2 লিটারের বড় জলের বোতল বা 5 লিটারের জলের বোতল, সেটাও নিচের অংশ কেটে নিতে পারেন। কন্টেনারের নিচের দিকটা এই দেখুন আমি এখানে আলাদা করে নিয়েছি, দেখতে পাচ্ছেন এই যে। এবার কি করব, অমিশ্রণ রয়েছে, এর জন্য আমি কাঁচি ব্যবহার করছি। কাঁচির সাহায্যে একইভাবে সমান করে আমাদের রাউন্ড করে এটাকে কেটে নিতে হবে, যাতে মিশ্রণটা মানে জিনিসটা একদম সমান হয়, এবড়ো খেবড়ো না থাকে। এইভাবে দেখুন একদম প্লেন করে আমি সমান করে এখানে কন্টেনারটাকে কেটে নিচ্ছি। এইভাবে পুরো কেটে নেওয়া হয়ে গেছে, একদম প্লেন হয়ে গেছে ওপরটা। এবার কি করব, 1 ইঞ্চি মতো আপনারা চাইলে মেজারমেন্ট করে নিতে পারেন, 1 ইঞ্চি করে গ্যাপ দিয়ে আমাদের এইভাবে কেটে নিতে হবে। অতিরিক্ত বড় করলে কিন্তু ভালো লাগবে না কাটিংটা, আবার অতিরিক্ত ছোট না। আর নিচের অংশটাকে জোড়া রাখবো, শুধু সাইডের যে পাশগুলো আছে সেইগুলো এইভাবে এই দেখুন এই যে এইভাবে কেটে নিচ্ছি 1 ইঞ্চি মতো গ্যাপ দিয়ে দিয়ে। পুরো কন্টেনারটাকে এইভাবে আমি 1 ইঞ্চি গ্যাপ দিয়ে দিয়ে কেটে নেব। নিচের অংশটা যাতে জোড়া থাকে এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখতে হবে। দেখুন এইভাবে আমি কিন্তু পুরোটাই কেটে রেডি করে নিলাম। এবার
আমরা যে পলিথিনের দড়িগুলো তৈরি করেছিলাম সেই পলিথিনের দড়ি আমাদের নিয়ে নিতে হবে। এখানে কি করব, সবার প্রথমে ব্লু ব্লু বা সাদা যে কালারের নিতে চান সেটাই নিয়ে নেবেন। আমি এখানে ব্লু কালার নিচ্ছি। সবার প্রথমে এইভাবে দড়িটাকে একটা পাশের মধ্যে এভাবে ঢুকিয়ে দেব। এর উপরে সাদা কালারের যে পলিথিনের দড়িটা রেডি করে রেখেছি, সাদা কালারের পলিথিনের দড়িটাও আমাদের ঢুকিয়ে দিতে হবে। এবার কি করব, এইভাবে ঘুরিয়ে নিতে লাগবে। এই দেখুন, এইভাবে ঘুরিয়ে নিয়ে একটা ভেতরে ঢোকাবো আর একটা আবার ওপরে দেব। যেটা আমরা ওপরে দিলাম সেটাকে আবার দ্বিতীয়বার ভেতরে ঢুকাচ্ছি, আবার যেটা বাইরে ছিল সেটাকে তার পরের বার ভেতরে ঢোকাবো। এইভাবে দেখুন, এই যে আপনারা জিনিসটা দেখে নিন, তাহলে কিন্তু বেশি সুবিধা হয়। এই দেখুন, এইভাবে একটু ঘুরিয়ে নিচ্ছি, মানে নিচ দিয়ে যাবে জিনিসটা, ওপর দিয়ে নয়। আর এইভাবেই কিন্তু আমাদের পুরোটা গোল করে ঘুরিয়ে নিয়ে রেডি করতে হবে। তাহলেই খুব সুন্দর একটি ডিজাইন কিন্তু আমাদের এখানে তৈরি হয়ে যাবে, যেটা দেখতেও কিন্তু দারুণ লাগবে। এই দেখুন, এইভাবে একটা ওপরে একটা ভেতরে আমি এখানে রেডি করে নিচ্ছি। আর একটু টাইট করে করবেন যাতে এটা ঢেলা না হয়, এর জন্য একটু সময় নিয়ে একটু ধীরে ধীরে টাইট করে করবেন। এটা করতে এমনিতেও সময় লাগে না, খুব দ্রুত তাড়াতাড়ি কিন্তু হয়ে যায় জিনিসটা। এই দেখুন, এইভাবে আমার একটা লাইন কিন্তু এখানে কমপ্লিট হয়ে গেছে। এবার আরও একটি লাইন এইভাবেই করে নেব। এইভাবে করতে করতে দেখবেন ওপরের দিকে সুন্দর একটি ডিজাইন কিন্তু আমাদের তৈরি হয়ে যাবে। এই দেখুন, আর অতিরিক্ত কিন্তু আবার চেপে করবেন না, তাহলে ওপরের দিকটা আবার একদম চাপা হয়ে যাবে। মিডিয়াম, খুব ঢেলাও না আর খুব টাইটও না, এইভাবে আমাদের করতে হবে। এই যে এইভাবে দেখুন কেমনভাবে ঘোরাচ্ছি, ঠিক এইভাবেই ঘোরাতে হবে, মানে ওপরের নিচের যেটা রয়েছে সেটা ওপরের দিকে দিয়ে ঘুরিয়ে নিতে হবে। এইভাবেই কিন্তু আমাদের দুটো লাইন কমপ্লিট হয়ে গেছে। আর ধীরে ধীরে আমি পুরোটাই এইভাবে কমপ্লিট করে নেব। তারপর কিভাবে এটাকে আমরা খুব সুন্দর একটি বাস্কেটের তৈরি করে নিতে পারি দুটো চুড়ির সাহায্যেই দেখাবো। এই দেখুন, এখানে আমার অনেকটা অংশ রেডি হয়ে গেছে আর সামান্য একটু অংশ বাকি আছে, সেটাকেও আমি এইভাবে কভার করে নিচ্ছি। আর দেখুন যতটা বোনা হচ্ছে ধীরে ধীরে কত সুন্দর একটি ডিজাইন কিন্তু আমাদের এখানে তৈরি হয়ে যাচ্ছে। আর এটা দেখার পর আপনারাও কিন্তু এইভাবে তৈরি করে আপনাদের রান্নাঘরে, আপনাদের ডাইনিং টেবিলে, এমনকি শোকেসে ব্যবহার করতে পারবেন। এটা যে কোনো জায়গায় ব্যবহার করলেই সেই জায়গাটার সৌন্দর্য কিন্তু অনেকটাই বাড়িয়ে দিতে সাহায্য করে। আর দেখুন, এটা তৈরি করার জন্য আমাদের কিন্তু কোনো রকম টাকা পয়সায় খরচা করার প্রয়োজন কিন্তু পড়ছে না। ফেলে দেওয়া জিনিস দিয়েই দেখুন তৈরি হয়ে যাচ্ছে। এখানে দেখুন আমি পুরোটাই এইভাবে বুনে নিয়েছি, কতটা সুন্দর লাগছে। সামান্য পরিমাণ যে বাড়তি অংশ রয়েছে যখন শেষ হয়ে যাবে সেটাকে কি করব, কোনো কিছু সরু কিছু নিয়ে নিন আর ভেতরের দিকটা আমাদের ঢুকিয়ে দিতে লাগবে। আমি এখানে কাঁচির মাথাটা নিয়ে নেব। কাঁচির মাথাটা দিয়ে এইভাবে এই যে বাড়তি অংশটাকে ভেতরের দিকে ঢুকিয়ে দিলে টাইট হয়ে আটকে থাকবে, এটা কিন্তু কোনোভাবেই খুলে যাবে না। এই দেখুন, এইভাবে আমি ভেতরের দিকে এটাকে ঢুকিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু এটাকে এইভাবেও ব্যবহার করতে পারেন। কিন্তু এটা সৌন্দর্য একটু বৃদ্ধি করার জন্য আমি আরও একটি কাজ করব। আপনারা চাইলে এটা কাটার সময় যে ওপরের আংটাটা ছিল, যেটা ওপরেরটা কেটে আমরা বাদ দিয়ে দিয়েছি, সেটাকে নিয়ে নিতে পারেন। এই যে এটাকে নিয়ে আপনারা দুটো গোল মতো করে চুড়ির মতো করতে পারেন, সেটাও ভালো লাগবে। কিংবা আমাদের বাড়িতে অনেক পুরনো এই ধরনের চুড়ি থাকে, যে চুড়িগুলোকে আমরা কোনো কাজে ব্যবহার করি না, সেরকমই আমি দুটো এখানে চুড়ি নিয়ে নিয়েছি। মেটেলের, কাচের চুড়ি না নেওয়াই ভালো। মেটেলের চুড়ি নেওয়ার পর কি করব, পলিথিন নিয়ে নিয়েছি ব্লু কালারের পলিথিনটাকে চুড়ির চারপাশ ঘুরিয়ে ঘুরিয়ে এইভাবে মুড়ে দেব। তাহলে কি হবে, চুড়িটা দেখা যাবে না আর
এটা দেখতে কিন্তু বেশি ভালো লাগবে। পুরোটাই দেখুন আমি এইভাবে মুড়িয়ে নিয়েছি, বাইরের দিকে বা ভেতরের দিকে রেখে আপনারা নিয়ে নিন সূচ সুতো, আর সূচ সুতোর সাহায্যে মানে সেলাই করে দিন, তাহলে এটা খুলবে না আর অনেক দিন আপনারা এটাকে ইউজ করতে পারবেন। এই দেখুন এক পাশ কিন্তু আমি সেলাই করে নিয়েছি সূচ সুতোর সাহায্যে, একেবারে মজবুত হয়ে গেছে। এটা কোনোভাবেই কিন্তু আর খোলার চান্স নেই, আঠা দিয়ে লাগালে কিছু দিন পরে আবার কিন্তু খুলে যেত। এখানে আমার যে আর একটা চুড়ি রয়েছে, সেই চুড়িটাকেও ব্লু কালারের পলিথিনের দড়ি দিয়ে ভালো করে মুড়িয়ে নেব, আর একটা পাশে আমি লাগিয়ে নিয়েছি। তাহলে দেখুন কত সুন্দর একটি বাস্কেট আমাদের তৈরি হয়ে গেল। আপনারা এখানে ক্রিম রাখতে পারেন, আপনাদের সাজার জিনিসের লিপস্টিক, আইলাইনার, কাজল এগুলো রাখতে পারেন, ডাইনিং টেবিলের ওপর ফল রাখতে পারেন, রান্নাঘরে ছোট ছোট মশলার প্যাকেটগুলো রাখতে পারেন, চামচ ছুরি এই জাতীয় জিনিস রাখতে পারেন। তাই ভালো লাগলে অবশ্যই কিন্তু আপনারাও এই ধরনের বাস্কেট রেডি করে নিতে পারেন। ছোট হয়ে যাবে। রুটি আমরা কম বেশি তো প্রত্যেকেই খাই। অনেক সময় দেখা যায় হাত দিয়ে বারবার আটা নিতে লাগে, আমাদের হাতটাও নোংরা থাকে অনেক সময়, বা আটাতে হাত দিলে আটা কিন্তু নষ্ট হয়ে যায়। তাই এই ধরনের একটি চা ছাঁকনির মধ্যে আটা যদি নিয়ে নেন, এতে আটা কিন্তু বেশি পড়বে না, এমনকি আটাটা চারপাশে ছড়িয়েও যাবে না। শুধু দেখবেন যেখানে রুটি তৈরি করা লেচি তার উপরেই কিন্তু আটাটা পড়বে, আর আটাতে হাত দেওয়ার প্রয়োজনও আপনাদের পড়ছে না। দেখুন আটাটা আমি দিয়ে নিলাম, এবার আমি রুটিটা বেলে নিচ্ছি। অনেক সময় আমরা রুটিতে দেখা যায় বেলার সময় অনেক পরিমাণে আটা দিয়ে দিই, আর অনেক পরিমাণে আটা দিয়ে রুটি যদি বেলি সেই রুটি কিন্তু খেলে গ্যাস হয়, কারণ সেই শুকনো আটাগুলো পুড়ে পুড়ে যায়, আর সেটার কারণে অনেক সময় আমাদের গ্যাস হয়। তাই এইভাবে আপনারা আটা দিতে পারবেন খুব সহজেই, আটার কৌটোতে ডাইরেক্ট হাত দিতেও লাগবে না, আর চা ছাঁকনির মধ্যে আটা নিয়ে দিলে সব জায়গায় সমান পরিমাণে আটাটাও পড়বে। আমাদের বাড়িতে যে এই ধরনের পেনগুলো থাকে, অনেক সময় পেন যখন কালি শেষ হয়ে যায় তখন এটাকে আর কোনো কাজে ব্যবহার করি না। পেনের ওপরের অংশটা আমি এইভাবে খুলে নিলাম। এবার আমাদের যে বাড়িতে তেলের বোতলের ঢাকনা আছে না, তেলের বোতলের ঢাকনার ঠিক মাঝখানটায় ছোট্ট করে ছিদ্র করে নিতে হবে। তারপর এইভাবে যে পেনের ওপরের অংশটা খুলে নিয়েছি সেটাকে সেট করে নেব। এবার বোতলের সঙ্গে এইভাবে লাগিয়ে নিচ্ছি। এতে কি হবে দেখবেন, আমরা যে বোতলে তেল ঢালতে গেলে অনেকটা পরিমাণ তেল পড়ে যায়, সেটাও কিন্তু হবে না। এইভাবে ঢাকনাটাও লাগিয়ে রাখতে পারবেন, তেলও নোংরা হবে না। এই দেখুন যতটা প্রয়োজন ততটাই কিন্তু আমরা ঢালতে পারবো। এক্সট্রা যে তেলের বোতল আমরা কিনে নিয়ে আসি অনলাইন থেকে, বাজার থেকে, অনেকটা টাকা খরচা হয়, সেই টাকা খরচাটাও কিন্তু হবে না। আর তেলের যে খরচাটা বা তেলের খরচের পরিমাণটাও কমবে। মশলা তো আমরা কম বেশি প্রত্যেকেই খেয়ে থাকি। তরকারিতে অনেক সময় কি হয়, আমরা মশলা বাটতে যাব, কারেন্ট থাকে না, মিক্সিতে মশলা বাটতে পারি না, বা আমাদের অনেকের বাড়িতেই কিন্তু এখন বর্তমান সময়ে দেখা যায় শিলনোড়া নেই, আর শিলনোড়া ছাড়া দেখা যায় মশলাও করা যায় না। তাই একটি বোতল যদি হাতের কাছে থাকে, বোতলের সাহায্যে মশলা খুব দ্রুত তাড়াতাড়ি করে নিতে পারবেন। কোনো রকম মিক্সার মেশিন, শিলনোড়া কিছুর প্রয়োজন হবে না। এমন বোতল নিতে হবে যে বোতলের নিচের দিকটা প্লেন হয়। এখানে দেখুন বোতলটাকে আমি অর্ধেক করে কেটে নিয়েছি, আর নিচটা একেবারে প্লেন। এখানে আমি নিয়ে নিচ্ছি কিছু কাঁচা মশলা। কাঁচা মশলা বলতে আদা, রসুন, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা এই জাতীয় মশলাগুলো কোনো রকম শিলনোড়া, মিক্সার মেশিন, হামালদিস্তা ছাড়াই একটি বোতলের সাহায্যেই হয়ে যাবে পেস্ট। বেলন নিয়ে নিয়েছি, বেলন দিয়ে এইভাবে বাড়ি দিতে থাকবো, একটু সময় লাগবে কিন্তু মশলাটা খুব সুন্দরভাবে হয়ে যাবে। আর আপনারা যদি চান গুঁড়ো মশলা করতে, জিরে, ধনে, শুকনো লঙ্কা একটু কড়াইতে, শুকনো কড়াইতে ভেজে নেবেন, তারপর এইভাবে বেলন দিয়ে একটু বাড়ি দিতে থাকবেন, দেখবেন খুব সুন্দরভাবে মশলাটা হয়ে যাবে। এখানে এই দেখুন আমি কিন্তু একটু সময় নিয়ে হালকা হালকা বাড়ি দিয়েছি। কত সুন্দর টমেটো, কাঁচা লঙ্কা, পেঁয়াজ আমার এখানে পুরোপুরি পেস্ট মতো হয়ে গেছে। কোনো রকম এখানে আমার মিক্সার মেশিন, শিলনোড়ার প্রয়োজন পড়লো না। তাই এমার্জেন্সির সময় আপনারা এই টিপসটি ফলো করতে পারেন। কোনো রকম শিলনোড়ারও দরকার হবে না, আর রান্নার জন্য মশলাটাও কিন্তু তৈরি হয়ে যাবে। ভালো লাগলে অবশ্যই ট্রাই করে দেখবেন। এখন কিন্তু আর বাজার থেকে মুড়ি কিনে খেতে হবে না, বাড়িতেই আপনারা তৈরি করে নিতে পারবেন মুচমুচে মুড়ি, তাও আবার 2 মিনিটের মধ্যে। হাঁড়িতে, যে হাঁড়িতে আমরা ভাত রান্না করে খাই সেই হাঁড়িতেই তৈরি হয়ে যাবে মুচমুচে মুড়ি মাত্র 2 মিনিটের মধ্যে।
তাও আবার নর্মাল যে চাল আমরা ভাত রান্না করে খাই সেই চাল দিয়েই তৈরি করে নিতে পারবেন। কোনো রকম ভেজাল নেই, এমনকি নির্ভেজাল এই মুড়ি তৈরি হবে 2 মিনিটের মধ্যে। নর্মাল ভাতে খাওয়ার চাল যদি হাঁড়ির মধ্যে দেওয়া যায় ঠিকভাবে, তাহলে কিন্তু তৈরি হয়ে যাবে পারফেক্ট দোকানের মতো মুচমুচে মুড়ি। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনেছেন, যে চাল আমরা প্রত্যেক দিন ভাত রান্না করে খাই সেই চালের মধ্যে একটা দুটো উপকরণ যদি আমরা মিশিয়ে ভাতের হাঁড়ির মধ্যে দিয়ে দিই, তাহলেই কিন্তু তৈরি হয়ে যাবে একেবারে মুচমুচে মুড়ি বাড়িতেই। কিভাবে হয় চলুন তাহলে দেখে নিই আমরাও যে ভাতে খাওয়ার চাল দিয়েই হাঁড়িতে মুড়ি কিংবা আপনারা প্রেসার কুকারে তৈরি করতে পারেন কিনা। এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি চাল। যে চাল আমরা প্রত্যেক দিন রান্নায় খেয়ে থাকি, নর্মাল যে চাল, আমি কিন্তু এখানে সেই চালই নিয়ে নিয়েছি। আর এই চাল দিয়ে কিভাবে আমরা মুড়ি তৈরি করতে পারবো, যেটা একেবারে দোকানের মতো ফুলকো ফুলকো মুচমুচে মুড়ি আমাদের তৈরি হয়ে যাবে। এর জন্য আমাদের কিছু স্টেপ কিন্তু অ্যাপ্লাই করতে হবে, মানে কিছু টিপস অ্যাপ্লাই করতে হবে, তাহলেই মুড়ি তৈরি হয়ে যাবে ভাতে খাওয়ার চাল দিয়ে। এখানে দেখুন আমি নিয়ে নিচ্ছি সবার প্রথমে একটি পাত্র, আর পাত্রের মধ্যে এই যে নর্মাল ভাতে খাওয়ার চাল, সেই চালটা আমি দিয়ে দিলাম। এবার কি করব, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ মতো জল। চাল আপনারা কতটা দিচ্ছেন সেই হিসাবে কিন্তু জল দেবেন। এখানে আমি 1 বাটি চালের জন্য, মানে এখানে 200 গ্রাম পরিমাণ মতো চাল আছে, সেই চালের জন্য এখানে আমি 2 চামচ জল দিয়ে দিলাম। জল বেশি দেওয়া যাবে না, যাতে চালটা একটু ভেজা ভেজা থাকে সেই হিসাবেই জলটা দিতে হবে। তারপর এখানে আমরা কি করব, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। দেখবেন মুড়ির স্বাদ কিন্তু নোনতা নোনতা, মুড়িতে নুন দেওয়া থাকে, তাই এখানে আমি দিয়ে দিলাম মুড়ির মধ্যে নুন। খুব ভালো করে জল আর নুনটাকে আমাদের সুন্দর করে মিশিয়ে নিতে হবে। এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ দেখুন সরিষার তেল। সরিষার তেল দিলে নাকি মুড়িগুলো হয় মুচমুচে আর গায়ে গায়ে লাগে না, ফুলকো ফুলকো হয়। এর জন্য আমিও এখানে সরিষার তেল দিয়ে চালটাকে খুব ভালো করে এইভাবে মেখে নিলাম। খুব সুন্দর করে সব উপকরণ দিয়ে আমাদের মেখে নিতে হবে। এইভাবে ভালো করে মেখে নেওয়ার পর আমরা কি করব, এই যে আমাদের চালটা আছে এই চালটাকে কিছু সময়ের জন্য রেস্টে রেখে দেব। যেরকমভাবে ভিডিওতে দেখেছিলাম আমি ঠিক সেরকমভাবেই করার চেষ্টা করছি, যাতে আমারও মুড়িটা ফুলকো ফুলকো হয়। দেখুন এখানে আমি চালটাকে রেস্টে রেখে দিচ্ছি যাতে চালটা জল অ্যাবজর্ব করে নেয়। আমি এখানে 3 মিনিট মতো চালটাকে রেখেছিলাম, চালটা যে জলটা অ্যাবজর্ব করে নিয়েছে। এবার যে হাঁড়িতে আমরা ভাত রান্না করে খাই সেই হাঁড়ির মধ্যে এখানে আমি চালটাকে ঢেলে দিলাম। তারপর কি করব, এই যে চালটা দিয়েছি এই চালটাকে না খুব ভালো করে আমাদের ছড়িয়ে দিতে লাগবে। মানে এক জায়গায় জড়ো হয়ে থাকলে অনেক সময় মুড়ি নাও হতে পারে, নাও ফুলতে পারে। এর জন্য আমি খুব ভালো করে এইভাবে চালটাকে পুরো হাঁড়ির মধ্যে ছড়িয়ে দিয়ে দিচ্ছি সব জায়গায়। এরপর আমাদের এটাকে কিন্তু গ্যাসের বসাতে হবে। চলুন, এটা তো আমার ভালোভাবে এখানে আমি চালটাকে ছড়িয়ে দিয়েছি। এবার আমি ঢাকনাটা দিয়ে ঢেকে দেব হাঁড়িটাকে। আমি এখানে পাত্র নিয়ে নিয়েছি, পাত্র নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছে। তারপর গ্যাসটাকে অন করে নিয়েছে আর গ্যাসের ওপর মিডিয়াম ফ্লেমে 2 মিনিটের জন্য এটাকে আমি এইভাবেই রেখে দিচ্ছি। 2 মিনিট পর আমি ফিরে এসে আপনাদের দেখাচ্ছি যে কতটা সুন্দর আমাদের মুড়ি তৈরি হলো। এই দেখুন আমার এখানে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামেই রেখেছিলাম 2 মিনিট। এবার আমি কি করব, গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি। তারপর আমি আপনাদের দেখাই যে কত সুন্দর আমরা ফুলকো ফুলকো মুচমুচে মুড়ি বাড়িতেই তৈরি করে নিতে পারছি। দেখুন কি হয়েছে, মানুষ যে বলে প্রেসার কুকারে বা হাঁড়িতে নাকি মুড়ি তৈরি করা যায়, তাও আবার ভাতে খাওয়ার চাল দিয়েই নাকি মুড়ি তৈরি হয়ে যাবে। এটা কি মুড়ি তৈরি হয়েছে আদেও? দেখুন তো, কোনোভাবেই সম্ভব নয় বন্ধুরা ভাতে খাওয়ার চাল দিয়ে মুড়ি তৈরি করা। যারা এরকম ভিডিও বানাচ্ছে একেবারে ফেক ভিডিও। কারণ
মুড়ির চাল সম্পূর্ণ আলাদা হয়, আর এই ভাতে খাওয়ার চাল দিয়ে মুড়ি তৈরি করা কোনোদিনও যায় না। আর এভাবে তো মুড়ি তৈরিই হয় না, মুড়ি ভাজার জন্য বালির প্রয়োজন, বালি ছাড়া কিন্তু মুড়ি ভাজা যায় না। আর সেই সঙ্গে ভাতে খাওয়ার চাল দিয়ে তো কোনো দিনও সম্ভব নয়। এখানে আমার চালটা পুরোটাই নষ্ট হয়েছে, দেখুন পুরো চাল ভাজাও কিন্তু হয়নি, চাল ভাজা হলেও কিন্তু খাওয়া যেত, জিনিসটা নষ্ট হতো না, কিন্তু চাল ভাজাও হয়নি, আর মুড়ি তো দূরের কথা। তাই আপনারা যারা ভাবছেন যে বাহ, বাড়িতেই তো সুন্দর মুড়ি তৈরি করে নিতে পারবো আমরা ভাতে খাওয়ার চাল দিয়ে, তাদের চালটা কিন্তু আমার মতো নষ্ট হবে, হাঁড়িটাও কিন্তু আমার মতো ঘষে ঘষে মেজে পরিষ্কার করতে হবে। মানে আমাদের বাড়িতে থালা প্রত্যেকেরই থাকে, যে কোনো একটি থালা আপনারা নিয়ে নিন, থালাতে সামান্য তেল লাগিয়ে নিন। এরপর এখানে আমি লুচি তৈরি করার লেচি নিয়ে নিয়েছি। অনেক সময় কি হয়, হাতের কাছে বেলন চাকি থাকে না, বা রুটি বা লুচি বেলতে হলে বেলন চাকি ছাড়া এইভাবে ওপর দিয়ে একটি বাটি নিয়ে নিন, বাটি দিয়ে হালকা করে প্রেসার দেবেন, চাপ দেবেন, দেখবেন খুব সুন্দর লুচি রেডি হয়ে যাবে। বা রুটি বেলতে গেলেও একটু শুকনো আটা ছড়িয়ে নিয়ে হালকা করে চাপ দেবেন, এই দেখুন কত সুন্দর। এইভাবে আপনারা রুটি কিংবা লুচি বেলন চাকি ছাড়াই করে নিতে পারবেন, এমনকি বেলন চাকির থেকেও খুব দ্রুত তাড়াতাড়ি কিন্তু এইভাবে লুচি কিংবা রুটি বেলে নেওয়া যায়। দেখুন এখানে আমার 2 সেকেন্ডের মধ্যে দুটো লুচি। রসুন তো আমরা তরকারিতে কম বেশি প্রত্যেকেই খেয়ে থাকি, অনেক সময় রসুনের খোসা ছাড়াতে আমাদের অনেকটা সময় লেগে যায়। কোনো রকম হাত দিয়ে রসুনের খোসা আপনাদের ছাড়াতে লাগবে না, সবার প্রথমে রসুনের কোয়াগুলোকে এইভাবে আলাদা আলাদা করে নিন। তারপর এই ধরনের কোনো কাচের জার বা প্লাস্টিকের বোতল নিয়ে নিতে হবে, তার মধ্যে রসুনের কোয়াগুলো দিয়ে দিতে হবে। এখানে আমি ছোলার ডাল নিয়েছি, কিছুটা পরিমাণ ছোলার ডাল বা গোটা ছোলা এই জাতীয় জিনিস দিয়ে দেবেন, খুব ভালো করে একটু ঝাঁকাতে হবে। এখানে দেখুন আমাদের কিন্তু কাঁচা রসুন নিলে হবে না, যে রসুন শুকনো, খোসাটা একেবারে শুকনো, সেই রসুনের খোসায় এইভাবে আপনারা হাত না লাগিয়ে খুব সহজেই দেখবেন মানে ঝাঁকিয়ে নিলে এই যে গোটা ছোলাটা এটা বাড়ি খাবে, আর খুব সহজেই রসুনের খোসাগুলো ছাড়ানো হয়ে যাবে। এইভাবে কিন্তু আপনারা খুব দ্রুত তাড়াতাড়ি রসুনের খোসাতে হাত না লাগিয়েই ছাড়িয়ে নিতে পারেন। দেখুন আমি এখানে অল্প সময়ের মধ্যে কতটা রসুনের খোসা হাত না লাগিয়েই ছাড়িয়ে নিলাম। ভালো লাগলে টিপসটি ট্রাই করে আপনারাও দেখবেন। আমাদের যাদের বাড়িতে ছোট বাচ্চা আছে, দেখা যায় তাদের না একটা সবসময় চিন্তা থাকে, এই বাচ্চারা যদি ফ্ল্যাগের মধ্যে আঙুল ঢুকিয়ে যায়, শর্ট খাবে। এমনকি অনেক সময় বাচ্চারা কিন্তু এরকম করেও থাকে, এমনকি দুর্ঘটনা ঘটেও যায়। আমাদের সুইচ বোর্ডে যে ফ্ল্যাগ থাকে তার বাচ্চাদের হাতের আঙুলগুলো ছোট হয়, ভেতরে ঢুকিয়ে দেয়, বড়সড় দুর্ঘটনা ঘটে যায়। তাই আমরা মহিলারা যে টিপ পরি, এই যে ফ্ল্যাগের ছিদ্রগুলো থাকে, এই ছিদ্রের মধ্যে আপনারা যদি এইভাবে টিপ আটকে রাখেন, আমার টিপগুলো ছোট, আপনারা আরও বড় টিপও নিতে পারেন। টিপ আটকে রাখলে দেখবেন এই ছিদ্রগুলো বন্ধ হয়ে যাবে, এর ফলে বাচ্চারা কোনোভাবেই এর ভেতরে কিন্তু আঙুল ঢোকাতে পারবে না। এর ফলে বড়সড় দুর্ঘটনা যে ঘটে যাওয়ার সম্ভাবনা সেটাও কিন্তু আর হবে না। তাছাড়া আমরা যখন ফোন চার্জ দিই, ফোন চার্জ দেওয়ার পর ফোনটা খুলে নিই, দেখা যায় আমাদের প্লাগের মধ্যে সুইচ, যে ফোনের চার্জারটা, সেটাকে আমরা সুইচটা অন করেই রেখে দিই। তাই সুইচটা অন করে রাখলে কিন্তু ইলেকট্রিকটা পৌঁছাতে থাকে, এতেও কিন্তু কিছুটা হলে কারেন্টের বিল বেশি আসে। তাই কাজ হয়ে গেলে সবসময় সুইচ অফ রাখবেন, ইলেকট্রিক বিলটা কম আসে।